তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। ও পারল না। তার আগেই অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গোন্দা মতো একটা সাদা চামড়ার লোক। দেখে মনেই হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর উপর। অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দুই কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিপমেট ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপর অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছু বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। আকস্মাৎ ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বীভৎস কোনো কিছুর অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খোলে অনু। দেখতে পায় একটু আগে সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুর আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি উনার শরীরে পড়লো? হায় হায়। অনু ব্যস্ত গলায় কিছু বলতে যাবেই তার আগেই লোকটা ওর দিকে একরাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? ঝিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও। অরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কৃতিক। ও নো, ও নো, বাসা থেকে বেরিয়ে গেছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গেল, দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনে 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে অরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীলবর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করল কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া অরুকে 2 হাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীরের স্পর্শ করতে চমকে ওঠে কৃতিক। বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে। গল্পের হিরো কোনো মিস্টার পারফেক্ট নয়, সে রেড ফ্ল্যাগ। একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতার ভুগে তবেই সেদিন সারা বেলা বাইরে থাকার পাট চোকালো অরু। এখন জ্বর নেই মোটেও। গত কয়েকদিনের থেকে আজ শরীরটা বেশ হালকা লাগছে ওর। তবে খুসখুসে কাশিটা যেন পিছু ছাড়ছেই না। দিনের বেলা যেমন তেমন রয়ে শুয়ে হয়, কিন্তু রাত হলেই যেন কাশির 14 কুষ্টি এসে ঘুম হারাম করে দেয় ওর। সাধে কি আর অরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূব আকাশে। অরু উঠে গিয়ে জানলার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটা গাঢ় না। মুখ ভার করে আবারও জানলার কাঁচ টেনে দিল অরু। মনে মনে বলল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আবার নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণা থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানলার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখন রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ তুলে কড়া নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। অরু পেছনে ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেস আপের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচ তাকে অসম্ভব বানিয়েছে। অবশ্য এরা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও
গত সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। অরু জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ অরুর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না অরু। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো অরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে, যেখানে সেসব কথা ভাবলেই মাথাটা জ্বলন্ত লাভার মতো টকবক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসা দৃষ্টিতে নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অরুও পারল না, চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত অরু কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন। মানে ঘোর। হ্যাঁ ওইটাই। তুই আমার প্রতি আপসেট অর্ণব, আর কিছুই নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্ম পাতায় জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাকিটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপার থেকে কড়া গলায় শাঁসিয়ে উঠল অর্ণব। চুপ করবি এলিশা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেই দিন বুঝবি আমি কোন বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনেই তোর সাথে থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল। তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। ওই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান নিজেও। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য, কিন্তু অর্ণব বা কী করবে? ভালোবাসার পরিস্থিতি বুঝতে চায় না, আর এটা মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নামকরা পকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে কি আর কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে, আজকেই ইউএসএ ফেরলাম। এর মধ্যে কীর্তিক আবারও কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসা যাচ্ছি। তোমাদের জন্য আমার ডেক্টিভিট এক্সচেঞ্জের জবটা আর বৈধ থাকলো না। দ্য গেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে বেস্ট উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হ্যাভি রোমান্টিক মুভি। আমি 10-12 বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতো টান পড়ল ওর অযাচিত মন বলল, ওয়েট ঋতিক, কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাতাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টায় কৃতিক মাত্র বাড়িতে এসেছে। বেশভূষা থেকে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ডটা দিয়ে দরজা খুলে হলরুমের মাঝখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাবরুট। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাটটা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটাকে ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা, তবে সেই অদম্য, এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুব সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট তখনও। হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে অরু।
গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিশ নেই। প্লাজো টি শার্টের দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধকাংশ উন্মুক্ত হলো। হলরুমে জ্বালিয়ে রাখা বিধ্বস্ত ফকফকে সাদা আলোয় সেসব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি বরফ করলো অরুকে। হুট করেই কেমন যেন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতো চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটির খ্যাত জায়ান কৃতিক চৌধুরী। মেয়ে মানুষ নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়ার প্রণয়াশক্তি কেন বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠেছে? তাহলে কি কৃতিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বল কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই না। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতে চায় না কিছু। ওর চোখ পৃথিবীর এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিয়রে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আত্মরা জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে? তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরো একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে পয়ানো শক্ত হব। কৃতিক অযাচিত ঘরের বসে আরো কিছু বলতে যাবে তার আগেই অরু ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃতিক। কি করছিল এটা ও? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেললো ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ডরোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে ছুড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো করে গায়ে পেঁচিয়ে অন্যবাস হয়ে শুয়ে পড়ল অরু। অরু জায়গা না হওয়াতে পাশ ঘুরে ঘুমাতেই কাচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইরে বসা হেলমেট পরাদের ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাঁকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতে ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের একফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরু। সেই আলোর কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলার হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনের বাইকারদের মতো ব্ল্যাক লেদারের জ্যাকেট, যার সামনের দিকে এই চেনটা পুরোপুরি খুলে ঘাট থেকে খানিকটা নামানো, আর যার দরুন ভেতরের পরিস্থিতি স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীর চর্চা করে। কৃত্রিম উপায়ে বানানো অভ্যেসগুলোকে একটুখানি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আঁচড় চোখে এইসব দেখছিল অরু। ঠিক তখনই রুমে লাইট জ্বেলে সবকিছু আলোকিত হয়ে যায়। আকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক, হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরু
পচানি খেয়ে ভ্যাবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পর আবারও নিচে নেমে এসে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ব্রুকুচকে প্রশ্ন ছড়ে কৃতিক। অরুর চোখ মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব, কেননা মনে কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশীনভাবে জবাব দিল কৃতিক। সরি, আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করলো, একবার দুইবার তিনবার, তাও ধরলো না অনু। এত রাত হয়ে গিয়েছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়রা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উকড়ে আসতে চাইছে, কিন্তু না, সেসব বদলে উকড়ে আসলো কান্নারা। সে অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারলো না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না? কোনো এক অজানা কারণে এই আওয়াজের ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলাকাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসব কি পাত্তা না দিয়ে আপাতত অরুকে রাম ধমক দিয়েই শুধালো কৃতিক। কি হয়েছে? ব্যবে করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবি? অরু তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনায় ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। অরু একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশমাত্র নেই। ওইদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে অরু বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজা সাপটা উত্তর, আশেপাশে খুঁজ, এখানেই পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটা বন্ধ হয়ে গিয়েছে খানিক আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার অরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়েই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় অরুর গোপন তিলের খবর জানায় অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যতই হোক বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় ভাই কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সে উদ্দেশ্যে ঘুরে পিছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনু। অরু, অরু চকিতে পেছনে চাইলো, দেখলো ঘুরিয়ে ঘুরিয়ে এদিকটায় আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটাকে কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরেছিল, সেই সব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছেন না ভালো করে। একদিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অন্যদিকে অনু আর প্রত্যয় আর কৃতিকের চোখাচোখি কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা আমায় দেখে কোথায় গিয়েছিলে তুই? তোর চিন্তায়
তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলায় ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাহনি, পরেক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ার আবারও দপ করে নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময় কোড়ো হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই জানে।